এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার চকচকে তকতকে স্যানিটাইজ অ্যান্ড ইনফরমেটিভ ব্লগ নিয়ে। তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি তোমাদের মানে আমার কত উইকে ডেলিভারি হয়েছে, কোন হসপিটাল থেকে হয়েছে, কত খরচা লেগেছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা ছিল, সবথেকে ফ্রিকোয়েন্ট যে কোয়েশ্চেনটা ছিল, সেটা হচ্ছে তোমাদের তো জুলাইতে এক্সপেক্টেড ডেট ছিল, জুলাইয়ের মাঝামাঝি তাও আবার। তো হঠাৎ করে আমার বন্ধুবান্ধবরাও তাই বলেছিল, কি এর মধ্যে ডেলিভারি হয়েছে। তো এর পিছনে যে আমাদের দুজনের কি অবস্থা হয়েছিল মাঝখানে, মানে এখন আমরা হাসছি বা এটা নিয়ে ব্লগ বানাচ্ছি বা ঠান্ডা মাথায় আছি, তার কারণে তোমাদের ছোট ল্যাভেন্ডার এখানে আমাদের চোখের সামনে আরামসে ঘুমোচ্ছে বলে। টাচফুড। হ্যাঁ, না হলে আমরা জানি না আমরা কি করতাম। লাইক 3টে রাতের জন্য আমি পুরো পাগল হয়ে গেছিলাম। ওর কথা জানি, ও আমার থেকে অনেক স্ট্রং মেন্টালি, কিন্তু ও বেবিকে ক্যারি করছিল, তাই অবভিয়াসলি ওর পেন ওর কাছে। আর আমি তো একটু ক্যাবলা টাইপের আছি, অল্পতেই ইয়ে হয়ে যায়। সেখানে একটা অল্প নয়, অনেক বিশাল বড় ব্যাপারটা ছিল। আর সব থেকে বড় কথা ছিল যে আমাদের মানে আমরা যেটা দিয়ে যাচ্ছি সেই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি আমাদের মাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না, যাতে কারোর স্ট্রেস না হয়। বিকজ আমরা কারোর সাথে অ্যাকচুয়ালি শেয়ার করতে চাইছিলাম না। আমরা খুব কুল ছিলাম ওই সময়টা। ওই 3টে দিন যে আমারও মানে কিরকম ভাবে কেটেছে এবং মানে কি বলবো, এই জিনিসটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই। তোমরা আমাকে অনেকেই বলেছিলে প্রেগনেন্সি জার্নি শেয়ার করার জন্য। সেটা তো ডেফিনেটলি করবো। সেটা একটা খুব সুন্দর একটা আমার লাইফের বোধহয় সব থেকে সুন্দর একটা টাইম ছিল। মানে আই ওয়াজ লাইক, কি বলবো, আমি এত দেখো আমার পাশ বালিশটা খুব ছোট লাগছে, তো এটা আমার ছেলের পাশ বালিশ। তো আমার তখন এত সুন্দর টাইমটা আমার গেছে, আমার প্রেগনেন্সি জার্নিটা, এবং আমি এত অ্যাক্টিভ ছিলাম। আমি কি করিনি, আমি এত বড় একটা শো নামিয়েছি, আমি নাচ করেছি, আমি গান করেছি, আমি চুটুর পুটুর খেয়েছি, আমি কত কিছু করেছি, ঘুরতে গেছি বাইরে, তাই না? আমাদের অ্যানিভার্সারিতে আমরা বেবি মুনও করেছি। ছেলে হলো 23 জুন, অ্যান্ড 19 জুন আমার কমপ্লিট হলো 33 উইক, অ্যান্ড আমি তারপরে 33 উইকের পর 34th উইকে যাচ্ছিলাম। 33.5 ছিল ওটা। ইয়েস, অ্যান্ড আমার 1 জুলাই আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তখন আমার অলমোস্ট 35 উইক হয়ে যেত। 1 জুলাই আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সাথে। আমাকে ডপলার টেস্ট করে যেতে হতো, এবং তখন উনি বলতেন যে অন দি 37th উইক আমার মানে ডেলিভারি হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে, আমি ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিলাম যে বেডের অ্যাভেলেবিলিটি বা কোন হসপিটালে হবে। উনি বলেছিলেন 10 থেকে 15 জুলাই ধরে রাখুন। তো 20th জুন সানডে আমি আর টিকলু দুজনে লাঞ্চ করে, মুড়ি ঘন্ট দিয়ে লাঞ্চ করে আমরা দুজনে বেরোলাম হচ্ছে কি খাট কিনতে। আমরা গেছিলাম ফেডোরা ফার্নিচারে। খাটটা বুক করে আসার পর তারপরে এমনি নর্মাল এমনি আমার আমার ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, গাইনোকোলজিস্ট আমার যিনি ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে 3 মাস অবধি তুমি ভালো মতন রেস্ট করো, তারপরে তোমাকে আমি গাছে উঠতেও দেবো, এবং আমাকে উঠতেও দিয়েছিলেন। আমাকে বলেছিলেন পুরো অ্যাক্টিভ থাকতে, হাঁটাচলা করতে, মানে তোমার আমাকে ইনফ্যাক্ট বলেছিলেন যে সারাদিনে 10 মিনিট হাঁটাচলা করো, বাট আস্তে আস্তে। আধা ঘন্টা বলেছিল, হ্যাঁ আধা ঘন্টা হাঁটাচলা করো, বাট আস্তে আস্তে সবকিছু খাবে, এনজয় করো নিজের প্রেগনেন্সি। আমি তো পুরো টাইমটাই তাই করে গেছি। এবার ওখান থেকে আসার পর সেদিনকে আমাদের আলমারির কাজ চলছিল। তো আলমারির কাজ হয়ে যাওয়ার পর আমি আলমারি গোছানোর পর আমি ঘরে এসে আবার ডিনার করে খাটে শুয়েছি। শোয়ার পর দেখছি আমার টয়লেটটা আমার খুব মানে ফ্রিকুয়েন্ট পাচ্ছে। এমনি প্রেগনেন্সিতে টয়লেটটা খুব বেশি হয়। তো আমি টয়লেটে গেলাম একবার, আবার গেলাম, তারপর আমি দেখলাম কোমরটা আমার একটু ব্যথা করছিল, খুব হালকা। তাই ভাবলাম ঠিক আছে, আমি দাঁড়িয়ে হয়তো জামা কাপড় গুছিয়েছি, তার জন্য হয়তো আমার কোমরটা ব্যথা করছে। তো যখন রাত্রি 1:45 বাজছে, আমি আর জাস্ট একবার টয়লেট করে এসে খাটে শুয়েছি, আমার মনে হলো যেন খাটটা একটু ভিজে গেল। এবার আমার ফার্স্ট প্রেগনেন্সি, টিকলুরও ফার্স্ট বেবি, আমাদের কোনো আইডিয়াই নেই যে ওয়াটার ব্রেক হলে কি হয়, কি হতে পারে। এত মামুনি ছিল ঘরে। হ্যাঁ, এত আর্লি প্রেগনেন্সিতে আমি তো বিশ্বাসও করছিলাম না, এলাম যে হয়তো ইউরিনই হচ্ছে। হ্যাঁ, এবার আমার অনেক সময় কি হয় ডিউরিং প্রেগনেন্সি, অনেক সময় হাসতে গেলে বা কাশতে গেলে আমার অনেক সময় কিন্তু এরকম একটু লিক হয়ে যেত, ঠিক আছে, উইচ ইজ अगेन আ পার্ট অফ প্রেগনেন্সি। এটা হয়তো ওর ক্ষেত্রেই হয়, লজ্জা পেয়ে বললো which is maybe a part of pregnancy, বলে পুরো কমিউনিটিকে ধরে নিল পার্ট অফ প্রেগনেন্সি। আচ্ছা, এবার কি হলো তারপরে সেটা হচ্ছে যে
আমার মনে হলো যে না, এটা নর্মাল নয়, এটা কিছু ভয়ঙ্কর কিছু বা ঝামেলাকর কিছু। তোমার তো একবারই হয়েছে। এই দেখো গরম লাগছে, ওটা তুলে দাও। ওর খুব গরম জানো তো, আমরা পাখা বন্ধ করে, পাখাটা না আস্তে করে চালিয়ে দাও। তারপরে আরেকবার আমার টয়লেট পেলো, তখন আমাকে মা বলছে কি খাটে বসে টয়লেট কর, নামতে হবে না, বিকজ মা বুঝে গেছে। আর টিকলু বলছে কি না না চিচি মামুনি এরকম হয়নি, কি তুমি আমার সাথে এসো, আমি তোমাকে বসিয়ে দিচ্ছি কোমরে। আমি টয়লেট করলাম, তারপরে না আমার সাংঘাতিক হাত পা কাঁপতে লেগেছে। তোমরা ইনফ্যাক্ট ওই জায়গাটা দেখেওছো, যখন আমি বসে আছি মা আমারকে ধরে আছে, আমি হাত পা কাঁপতে লেগেছে, মানে আমার হাত পা কাঁপতে লেগেছে। আমি এত সাহসী জেনারেলি বলে থাকি। তখন টিকলু এনে প্রেশার চেক করলো, স্যাচুরেশন চেক করলো, ওগুলো ঠিক ছিল। টিকলু তখনও মজা করছে, আর কি করছে যে ঠিক আছে চিল করো, কিছু হয়নি। আমি তো এসবের জন্য একেবারেই তৈরি নই মেন্টালি। ও বলে চিল করো, কিছু হয়নি। সেরকম হলে কালকে সকাল পেটে লাগছে, সেরকম কিছু হয়নি। সেরকম হলে কালকে সকালবেলা একবার ডাক্তারবাবুর কাছে যাব। তখন বাজে 1টা। আমি টিকলুকে বললাম, একটার বেশি বোধ তখন, আমি টিকলু তুমি জামা প্যান্ট পরো। তখন ওর মুখ চোখ চেঞ্জ হয়ে গেছে, দিয়ে ও ডাক্তারবাবুকে ফোন করে যায়। হ্যাঁ, তখন উনি বললেন যে কিছুক্ষণ অবজার্ভ করো, তারপর সেরকম হলে অ্যাডমিট করে দাও। ওটা শুনে আমার তখন আরোই হয়ে গেছে আর কি, আমিও করে দিয়েছি। এবার আমার প্রথম মাথায় চলছে যে আমি এই সিঁড়ি দিয়ে আমি নেমে নিচে যাব কি করে। তো যাই হোক, জলদি জলদি জামা পরলাম, যেটা হাতে পেলাম, কাফতানটা পেয়েছিলাম আমার ইয়েলো কালারের, ওইটা পরে ফটাফট নিচে নামলাম। এবার আমরা তখন ভাবছি কি যে এটা ডাক্তার দেখাতে যাচ্ছি কি, মানে আমি বাড়ি চলে আসবো। তো এই জন্য আমি আর দাদা বা দিদি কাউকে রাতে আর জাগাইনি। এবং আমিও নিজেকে মনে মনে বলছিলাম যে আজকে হচ্ছে সোমবার, মানে সোমবার হয়ে গেছিল, ও হয়তো বড় জোর ওকে মঙ্গলবার বিকেলের মধ্যে ডিসচার্জ করে দেবে। এবং আমি সবাইকে ডেকে ডেকে এই কথাটা বলছিলাম, মানে নিজেকে আশ্বস্ত করার জন্য যে মঙ্গলবার বিকেলে ছেড়ে দেবে। মানে ডাক্তারবাবু বলছিলেন যে একদিন দেখে আমি ওকে হয়তো ছেড়ে দিতে পারি। ডাক্তারবাবু বুঝতে পারছেন না যে আমার কি ইউরিন হচ্ছে না আমার বটল লিক হয়েছে, হলেও কতটা হয়েছে। হ্যাঁ, উনি তো দেখেননি আমাকে। এবার সেদিনকে রাত্রিবেলা, পরের দিন বাবুলি স্কুল আছে, দাদার অফিস আছে, আমি ওকে বললাম কাউকে ডাকতে হবে না, আমি তো চলে আসবো, চলো ফট করে ডাক্তারটা দেখিয়ে আসি। আমি জানি রাত্রিবেলায় আমি চলে আসবো। হসপিটালে গেলাম, এমার্জেন্সি থেকে নামলাম, আবার টয়লেট পেলাম, টয়লেট করলাম। টয়লেটটা একটু অন্যরকম, মানে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। তারপরে এমার্জেন্সিতে আমি শুলাম খাটে, ওই ওদের যে বেডটা হয় ওখানে। একজন ডক্টর এলেন, তো ডাক্তারবাবু ফোন করে বলে দিয়েছিলেন যে আমার পেশেন্ট আসবে স্নেহা। তো উনিও গাইনোকোলজিস্ট, নিশ্চয়ই জুনিয়র হবেন স্যারের। এসে আমাকে চেক করলেন। প্রথম প্রশ্ন আমাকে করলেন যে তোমার ফার্স্ট বেবি না এটা কি সেকেন্ড বেবি? না ফার্স্ট বেবি। তারপরে বললেন যে এর আগে তোমার কোনো দিনে কোনো মিসক্যারেজ বা অবর্শন হয়েছে? মিসক্যারেজটা শোনার পর থেকে আমার যেন হচ্ছে কানে আমার তালা লেগে গেছে, মানে আমি আর না উত্তর দিতে পারছি না। আমি বললাম কেন, কি হয়েছে, মানে আমি কি ব্লিড করছি? এই কথাটা ও তখন আমাকে বলেনি, এটা অনেকদিন পরে আমাকে বলেছিল, যখন ও হয়ে গেছিল। তারপর ও হয়ে যাওয়ার পর বলেছে। আমি বললাম বাবা বাবা কি হয়েছে, কি হয়েছে? আরে ভক্কম সিং কোচ ওলে বাবা রে। ওকে, আমাকে বলেছে মিসক্যারেজ। এবার মিসক্যারেজ আমাকে জিজ্ঞেস করে তোমার কখনো মিসক্যারেজ হয়েছে কিনা বা তোমার অ্যাবর্শন হচ্ছে কিনা, উইচ ইজ আ ভেরি ন্যাচারাল, মানে এটা খুব নর্মাল কোয়েশ্চেন। কিন্তু ওই সিচুয়েশনে আমি খাটে শুয়ে ওই এমার্জেন্সি, নর্মাল কোয়েশ্চেন কিন্তু নেগেটিভ ওয়ার্ডস ডিউরিং প্রেগনেন্সি, ডেফিনেটলি। শুয়ে আছি আমি, শুয়ে আমার মনে হচ্ছে কি আমার দুনিয়া ঘুরে আছে, আর ও আর মা বাইরে দাঁড়িয়ে আছে। তাই বললাম যে না এরকম তো হয়নি, এটা আমার ফার্স্ট, আমি কনসিভ করেছি, এটা আমার ফার্স্ট বেবি। তারপরে তারপর আমাকে ওরা চেক আপ করতে লাগলো। চেক আপ করে আমাকে ডক্টর বললো যে बच्चादानी का मुंह खुल गया है, तो इसीलिए ये वाटर लीकेज है। बच्चादानी का मुंह खुलने से क्या होता है? বাচ্চাদানিটা কি? বাচ্চাদানি মানে তোমার ধরো যে মানে যেখানে বাচ্চা থাকে সেখান থেকে বেরোয়, তো নর্মাল প্রসেসে যেটাকে নর্মাল ডেলিভারি বলি আমরা, তো সেই প্রসিডিওরটা স্টার্ট হয়ে গেছে, মানে সার্ভিক্সটা ওপেন হয়ে গেছে। আমি কি করবো বলে आपको एडमिट होना पड़ेगा। ঠিক আছে। ওটাকে বাচ্চাদানি বলে? বাচ্চাদানি হিন্দিতে বলে। আর যদি মেয়ে হতো তাহলে কি বাচ্চাদানি বলতো? না, কাচ্চিঘানি বলতো। সরি।
এখন আমরা ইয়ার্কি মারছি, তখন আমাদের অবস্থা না, খারাপ। আমি ডিসকাশন করতে করতে আমার নিজের এখনো কিরকম হাত পা শুকিয়ে যাচ্ছে আবার। মানে উই আর ভেরি ভেরি লাকি, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা এবং এই সমস্তর জন্য মানে আমরা এটা পার করতে পেরেছি। মানে আমি সিরিয়াসলি, আমি এখন মনে করলেও না, আমি আই রিয়েলি গেট ভেরি ইমোশনাল। আমরা 21 থেকে 27 তারিখ হসপিটালে ছিলাম। হ্যাঁ, আর আমি এগুলো আর মনে পুরো করলে 7টা দিনই 7টা রাতই একেবারে তটস্থ হয়ে কাঁটার মতো থাকতাম। প্রত্যেক দিন রাত্রিরে আমি প্রে করতাম গহনজনের কাছে, আমি যে প্র্যাকটিসটা করি টানা প্রে করে যেতাম। মানে আমার ঠাকুর যত আছে আমি তো মানে সবসময় আমি মহামৃত্যুঞ্জয় জাপ শুনতাম। তারপরে আমাকে একটা হুইল চেয়ারে বসিয়ে আমাকে নিয়ে গেল তোমার হসপিটালের রুমে নিয়ে গেল। এবার আমার যেহেতু কোভিড টেস্ট হয়নি, আমাকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছিল। এবার সেখানে আমাকে বললো যে তোমাকে ইয়ে লাগিয়ে দেওয়া হবে, ক্যাথেটার লাগিয়ে দেওয়া হবে, বিকজ তোমার 24 আওয়ার্স একটা ওষুধ চলবে, ম্যাগনেসিয়াম সামথিং, আমি ঠিক নামটা জানি না, এরকমই বলছিল। তো আমার এই হাতে মানে তোমার আইভি চলেছে 24 আওয়ার্স, এবং ওষুধটা খুব জলে গায়ে দিলে ওটাতে কি হয়, ওটাতে আমার প্রেশারটা নর্মাল থাকবে, প্লাস বেবি, ধরো যারা প্রিটার্ম বেবি হয় তাদের জন্য এটা চালানো হয়, যাতে তোমার ওদের একটা ব্রেন ডেভেলপমেন্ট বা নার্ভাস সিস্টেমটা যাতে নিউরো রিলেটেড কিছু বার্থের সময় যাতে সব যেন স্টেবল থাকে। আর লাকিলি মানে ডাক্তারবাবু, আমি যখন লাস্ট অ্যাপয়েন্টমেন্টে গেছিলাম, ডাক্তারবাবু আমাকে ওই দুটো যেই লাংসের ইনজেকশন হয়, অ্যান্টিবায়োটিক টাইপের, হ্যাঁ লাংসের ইনজেকশন হয়, সেই দুটো আমাকে লাগিয়ে দিয়েছিল। জাস্ট ওর জন্মের বোধহয় 3-4 দিন আগে আমি ওটা লাগিয়েছিলাম। তো তারপরে আমি রুমে গেলাম, ক্যাথেটার লাগানো হলো, চ্যানেল করলো হাতে, এবং ওই পুরো সময়টা আমার কিন্তু ওয়াটার লিক হচ্ছে, ওয়াটার লিক হয়ে যাচ্ছে, ভীষণ আনকমফোর্টেবল লাগছে। একদিকে ধরো ক্যাথেটার, একদিকে আমাকে তোমার স্যানিটারি ন্যাপকিন দিয়ে রেখেছিল। তুমি বুঝতে পারছিলে যে এটা ইউরিন নয় ওয়াটার? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ ক্যাথেটারে তো কন্ট্রোল থাকে না। হ্যাঁ, দুটো স্যানিটারি ন্যাপকিন, কখনো 3টে স্যানিটারি ন্যাপকিন, যেটা ধরো 20 মিনিটস 30 মিনিটসের মধ্যে ভিজে যাচ্ছিল। তো খুব টেনশন হচ্ছিল আমার। এবং রাত্রিবেলা আমাকে যখন ওষুধটা দিল, তারপর আমি ওদেরকে বললাম তোমরা এবার বাড়ি যাও দুজনে। তো তারপরে তোরা বাড়ি চলে এলো, আর আমি টায়ার্ডনেস বলো বা একটা টেনশন থেকে রিলিফ, তো একটা টেনশন থেকে রিলিফ। কিন্তু কেন কি, আমি যখন বুঝলাম আমি হসপিটালে ঢুকে গেছি, আমি জানি যে আমি আমার বেবি দুজনেই সেফ। কোথাও না কোথাও যদি কোনো গন্ডগোল হয়, মানে আমি ওকে ঠিক বাঁচিয়ে নেবে, ঠিক আছে। তো এই একটা চিন্তা ভাবনায় আমি ছিলাম। এবং ফিটাল যে ডপলার যে টেস্ট করে, সেটাতে ওর হার্টবিট ঠিক আসছিল, এবং যেরকম নর্মাল থাকে, যা হার্টবিট থাকে ওর 148, 150 অ্যাভারেজ এরকম আসছিল। এই ছিল সেই রবিবার রাতের ঘটনা, ঠিক আছে। তারপরে তো ওরা বাড়ি ফিরলো, আর আমি টায়ার্ড হয়ে তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। আমরা তো বাড়ি ফিরে আর ঘুমোতে পারছি না। তোমার যখন কোনো প্রিয়জন তাকে হাসপাতালে অ্যাডমিট করে দিয়ে বাড়ি ফেরো, নিশ্চয়ই তোমরা জানো সেটা, যে কতটা খারাপ লাগে, কেন ফাঁকা ফাঁকা লাগে একটা। তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে, কি করতে হবে, নেক্সট কোর্স অফ অ্যাকশন কী হবে সেইগুলো ডিসাইড করা, সব কিছু মাথায় ঘুরছে। হ্যাঁ, তো ওই সেই মানে ট্রমাটাইজিং সেই রাতটা। পরবর্তী রাতগুলো খুব চাপের ছিল। একদিন সকালবেলায় একদম 8টা 8:30টার সময় ডাক্তারবাবু চলে এলেন আমাকে দেখতে। এসেই আমাকে পেটে হাত দিয়ে বললেন যে না, একটু জল লিক হচ্ছে, তো থাকতে হবে, একটা সোনোগ্রাফি করে আমি সিচুয়েশন বুঝে আমাকে ডেলিভারি করতে হবে। তখন আমি বুঝিনি যে ওকে থেকেই যেতে হবে। আমি জানি যে না, ঠিক আছে, ডাক্তারবাবু যে ডিসিশনটা নেবে, মানে আমাকে যতজন আমার আগে দেখিয়েছে ডক্টরকে, সবাই আমাকে একটা কথাই বলেছে যে উনি ভগবান, ঠিক আছে। আর আমিও পুরো কোর্স, আমার যতদিন প্রেগনেন্সির সময় যতবার ডাক্তারবাবুর কাছে গেছি, উনি যেভাবে আমাকে ডিল করেন, কথা বলেন, আমি খুব কনফিডেন্স পেতাম। তারপরে সোমবার দিন আমার সোনোগ্রাফি হলো। সোনোগ্রাফি হওয়ার সময় আবার আমাকে যেই ডক্টর সোনোগ্রাফি করতে আসলেন, যে রেডিওলজিস্ট, আমাকে উনি বললেন যে আবার ওই দুটো কোয়েশ্চেন করলেন, যে ওর সোনোগ্রাফি হলো, সোনোগ্রাফি হওয়ার পর আমি বললাম ম্যাম সব ঠিক আছে। দু রকম হলো, একটা যেটা উপর দিয়ে হয়, আর একটা ভাজাইনা দিয়ে হয়। সে দুটোই তোমার
যে সোনোগ্রাফি হয় সেটা হয়েছিল দেখার জন্য, পজিশন বোঝার জন্য। ওর খুব ভয় লাগছিল, কেন কি আমার সাথে ফার্স্ট প্রেগনেন্সি, এত কিছু একসাথে হচ্ছে। ও তখনও আসেনি, বিকজ দ্যাট ওয়াজ অ্যান আইসোলেশন ওয়ার্ড, ওকে অ্যাজ এ অ্যাটেন্ডার থাকতে দেওয়া হচ্ছে না। তারপরে সেদিন আমার করোনা টেস্ট হলো, রিপোর্ট হলো র্যাপিড টেস্টে নেগেটিভ, তারপরে আমাকে নর্মাল যে ওয়ার্ড হয় সেখানে ট্রান্সফার। ওলে বাবা হলো তখন যে আপনি কোন রুমে থাকবেন। তখন আমার মনে হচ্ছে কি আমার আর কিছু ভালো লাগে না, তখন আমার মনে হচ্ছে আমাকে মাটিতে শুতে দিলেও আমার একই হবে। আর বাবা আমার আর ভালো লাগছে না, যেটা হয় যেরকম হয়। আমার ইচ্ছা ছিল ডিলাক্সে থাকবো তখন, কিন্তু সিঙ্গেলে ছিলাম ওটা, আমরা ওটা পরে ছিল একটা। আমাকে ওখানে ট্রান্সফার করলো, যখন ট্রান্সফার করবে ততক্ষণে টিকলু চলে এলো। টিকলু খুব একটা হ্যাপি মুডে এলো, এসে আমাকে মানে বললো কোনো চিন্তা নেই, ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, সোনোগ্রাফি সমস্ত, কোনো টেনশন নেই, সব কিছু এভরিথিং ইজ অল রাইট। তারপরে বিকালবেলা যেমন ওখানে হসপিটালে যেরকম খাবার দাবার দেয়, ও আমাকে চা বানিয়ে দিচ্ছে, বিকালে চাউমিন আনছে, তোমরা ছিল ব্লগে দেখেছো। আর আমাকে ডাক্তারবাবু সেদিনকে বিকালবেলা যখন এলেন তখন টিকলুও ছিল, এসে তখন বললেন যে বুধবার সকাল, মানে সোমবার বিকালের কথা বলছি, বুধবার সকালে আমি ওটি বুক করে দিয়েছি, স্যার নিজেই বুক করে দিয়েছেন, বুক করে দিয়েছি, সকাল 9টায় ডেলিভারি হবে। শুনে আমার একদম হৃৎপিণ্ড মাটিতে পড়ে গেল লাফিয়ে। আমি তখন বললাম স্যার সব ঠিক আছে তো? স্যার বললেন না সব ঠিক তো নেই। শুনে আবার লাফিয়ে পান থেকে জানলা দিয়ে বেরিয়ে গেল। তো এখন হৃৎপিণ্ড এদিকে আসো। তারপরে বললেন না সব ঠিক তো নেই, রিস্ক তো আছে, জল কমে যাচ্ছে, পেটে হাত দিয়ে বললেন জল কমে যাচ্ছে, একদম জল বেরিয়ে যাচ্ছে। তুমি আমাকে দুটো কথা বলে গেলেন, তুমি বারবার ওদেরকে ডেকে ডপলার টেস্টটা করাবে। ওরা এসে করে, এভরি আওয়ারে এসে ওরা করছিল, হার্টবিট চেক করছিল, এবং আমাকে বলে গেলেন যে যদি তোমার মনে হচ্ছে বেবি নড়ছে না, ফিটাস নড়ছে কিনা সেটা খেয়াল রাখবে, যদি দেখছো নড়ছে না তাহলে তুমি ওদের ডেকে ও হার্টবিটটা চেক করাবে। ব্যাস, ওটা শুনে আমার হৃৎপিণ্ড বেরিয়ে চলে গেল। ঠিক আছে স্যার। এবার শুরু হলো আমাদের যুদ্ধ। আমি মানে সাইকোলজিক্যালি মানুষের তো মানে কি বলবো, মানুষের তো সাইকোলজিক্যালি আমি না ভাবছিলাম যদি আমি পা দুটোকে এরকম করে ক্লোজ করে রাখি, পায়ের ওপরে পা তুলে, তাহলে হয়তো আমার শরীর থেকে জলটা কম বেরোবে। আমি না ভাবছিলাম জলটা কোনোভাবে শরীরে আবার ঢুকিয়ে দেওয়া যায়, তো ডাক্তারবাবুকে ভয়ের সাথে জিজ্ঞেস করতে পারিনি। দুটো দিন আমি পা দুটোকে এরকম করে একভাবে আমি ছিলাম, আমি নড়িনি, আমি চড়িনি, আমি কাত মানে সাইড চেঞ্জ করিনি। মা ঠোঁট ফুলাচ্ছে কেন গো? যাই হোক, আমি সাইড চেঞ্জ করিনি, আমি বাঁ কাতে শুয়ে থেকেছি, এবং আমি শুধু ঠাকুরকে প্রে করে গেছি আর ওকে বলে গেছি যে তুমি বাবু তুই ঠিক আছিস কিনা, আমার মানে আমাকে একটু বোঝা, ঠিক আছে? অ্যান্ড যখন আমি বলেছি না তখনই খুর করেছে। তারপর ওই দুটো দিন আমাদের সাংঘাতিক টেনশনে কেটেছে। যতবার ওই ডপলার টেস্ট করতে আসতো না, একেবারেই পেটের মধ্যে ওই মাইকের মতন জিনিসটা দিলে তো সঙ্গে সঙ্গে তো হার্টবিট পাওয়া যায় না, কারণ ও ঘুরতে থাকে, মুভমেন্ট হয়। হ্যাঁ, এবার কখনো সেটা মানে ধরো কখনো পেতে সেটা সামান্য 2-1 সেকেন্ড টাইম লাগছে, তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, মানে আমরা শেষ হয়ে যেতাম যে কি হয়ে গেল। আমি বলে বোঝাতে পারবো না যে এটা কিরকম, ওই দুটো দিন আমাদের কিরকম ভাবে কেটেছে। আমি সিরিয়াসলি আমাদের অবস্থা কি ছিল আমরাই জানি। ডাক্তারবাবু বারবার আসছিলেন, এসে আমাদের বলছিলেন কোনো রিস্ক নেই তো, কোনো রিস্ক নেই তো, কোনো টেনশন নেই তো। ডাক্তার বলছেন টেনশন তো আছে, অবভিয়াসলি আছে। আমাকে নাই বলতে পারতো না টেনশন নেই, না অবভিয়াসলি আমরা বাচ্চার বাবা মা, আমাদের বললাম তো কাদের বলে 33 উইকসে যদি তোমার ওয়াটার লিক হয়ে যায়, পরে আমি অনেকের সাথেই কথা বললাম, শুনতে পেলাম 26 সপ্তাহেও বাচ্চা হয়। হ্যাঁ, আর ওখানে যারা স্টাফেরা ছিল খুব সাপোর্টিভ, আর এত মনে জোর দিচ্ছিলেন সবাই, কোনো ব্যাপারই না। 33rd উইক, এখানে তো 28 সপ্তাহ 26 সপ্তাহ এই সেই কোনো ব্যাপার না, বেরিয়ে যাচ্ছে। এখন স্কুল কলেজে পড়ছে ওরা, আগের সপ্তাহে বেরিয়েছিল, এখন শুনলাম ফুটবল খেলছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। এখন মজা করছে ঠিক কথা, মানে অবভিয়াসলি ওখানকার লোকজন প্রত্যেকটা স্টাফ ভীষণ সাপোর্টিভ ছিল। দিন বুধবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর, আমি তো অনেক সকালে উঠে গেছিলাম, উঠে আমি মহামৃত্যুঞ্জয় জাপ শুনছিলাম। আমার ফোন বাজছে না,
আমি মহামৃত্যুঞ্জয় জাপ শুনছিলাম, আর এই ঘুমোচ্ছিল, সারা রাত জেগে থেকে ঘুমোচ্ছিল। তারপরে তোমার একজন হাউসকিপিংয়ের স্টাফ এসে ঘরটা মপ করছিল। ও ভয় পেয়ে মানে ভেবেছে বোধ হয় কিছু, মানে ফট করে উঠতে গিয়ে ভয় পেয়েও খাট থেকে পড়ে গেল। তা যাই হোক, মানে একটা আতঙ্কে শুয়েছে, তো ওটা মানে চলছে মাথায়। তারপরে আমার ড্রেস চেঞ্জ হলো, ওটির ইউনিফর্ম পরালো। তারপরে তার আগের দিন নখ টোক কাটা হলো, ওই সমস্ত হলো টলো। তারপরে স্ট্রেচার এলো নিতে, তার আমি ওর মধ্যে শুলাম। তা আমার মনে একটা সাহস ছিল, যখন আমি ওটির ভেতরে যখন যাব, তার আগেও ওর হার্টবিট চেক হয়েছে, তখন 152 ছিল। কিন্তু সেটা আমি জানি, ও তো জানে না, ও বাইরে দাঁড়িয়ে ছিল। আর আমার সব থেকে বড় টেনশন ছিল সেটা হচ্ছে যে কাউকে ওপরে উঠতে দিচ্ছিল না। দাদা আর মা সকাল 8টার সময় পৌঁছে গেছিলো হসপিটালে, কিন্তু টিকলুকে একলাই থাকতে হয়, শুধু বাবাকে ওখানে অ্যালাউ করছে ডিউটি করোনা। তারপরে ওটিতে যাওয়ার আগে লাস্ট একবার দেখা হলো ওর সাথে, তাই না? তখন মানে ব্যাপারটা মানে ভীষণ, আমি কি বলবো, মানে সিরিয়াসলি মানে আমি ওয়ার্ডে এক্সপ্লেন করতে পারবো না যে ওর আমার টেনশনটা কোথায় ছিল। আর আমি মানে তোমাদের মুখে বলতে পারছি না, মানে লাইক লাইক মানে কথাটা বলতে পারছি না, বাট আমরা চাইছিলাম যাতে অ্যাটলিস্ট হ্যাঁ অবভিয়াসলি দুজনে ঠিক থাকি, অ্যান্ড ওর যেন কোনো অসুবিধা না হয় বা হোয়াট এভার। মানে আমি আর বলতে চাইছি না এখন আর জিনিসটা, কথাটার মুখে আনতে চাইছি না। ভেতরে গেলাম, ভেতরে গিয়ে ওটিতে আমি দেখলাম যে আবহাওয়াই আলাদা। ওখানে সবাই যেন সকালবেলা জবে এসে যেমন আমরা করি না হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, ওরকম চলছে। ওরা সকালবেলা সবাই এসছে, অ্যানেস্থেশিয়া করবেন, তারপরে পিডিয়াট্রিশিয়ান, তারপরে আমার গাইনোকোলজিস্ট, ওরা সবাই যেমন নর্মালে আমার ছুটিটা কোথায় রেখেছিস রে, আমার এটা কোথায় রেখেছিস রে। কেউ নিজের শ্বশুর শাশুড়ির ব্যাপারে কথা বলছে, কেউ জামাই ষষ্ঠীর ব্যাপারে কথা বলছে, এই কিপিং ইট কুল। আমাকে আমার যিনি অ্যানেস্থেশিয়া করবেন সেই ভদ্রলোক সেই এসে আমাকে বললেন যে আমরা এটা করব, এটা করব, ভয় পাওয়ার কিছু নেই, তুমি এভাবে বসো, আমি এভাবে কোমরে ইঞ্জেকশন দেবো, একটু ইঞ্জেকশনটা দেওয়ার সময় একটু হয়তো জ্বালা করবে, তারপরে জাস্ট ডান, আর কোনো হ্যাঁ আর কোনো টেনশন নেই। তারপরে আর ডাক্তারবাবু ঢুকে আমাকে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে একদম টেনশন ফ্রি শুয়ে পড়ো, সব ঠিক আছে। তা আমাকে যখন স্যার বললেন এই কথাটা, আমি ঠিক আছে, মানে আমি মানে উনি আমাদের কাছে ভগবান, ঠিক আছে। তাই না, একদম টেনশন ফ্রি আমি শুয়ে পড়লাম। কিন্তু তারপরে আমার টেনশন হচ্ছিল, ওরা এত কুল কাল, এত সুন্দরভাবে, এত একটা টেনশনের ওটিকে এত সিম্পল, এত হাসি মজাকের মধ্যে বার করে দিল। সিরিয়াসলি বিশ্বাস করো, ওখানে শুয়ে না আমার এক ফোঁটা, এক সেকেন্ডের জন্য ওর জন্য না টেনশন হয়েছে, না আমার জন্য টেনশন হয়েছে। আমি জানি আমি একদম সেফ হ্যান্ডসে আছি। আরেকটা জিনিস তোমাদের বললি, সেটা হচ্ছে যে ডাক্তারবাবু ডিউরিং দিস টাইম বলেছিলেন, মানে আমার ওটি হওয়ার আগে, যে বেবি যেহেতু 2 কিলোর উপরে আছে ততটা টেনশন করার কিছু নেই। তখন 2 কিলো 200 মতো ছিল। হ্যাঁ, হাউ এভার টেনশনের জায়গা আছে, কিন্তু যেহেতু 2 কিলোর উপরে আছে তো একটু, আমাদের বলেছিলেন যে 1 কিলো 800 উপরে থাকলে সেটা নরমাল। হ্যাঁ বুঝতে পারছিলাম না, তোমার পেটের মধ্যে কিছু একটা ফোম দিয়ে কিছু দিয়ে একটা করছিল, কিন্তু কোনো ব্যথা অনুভব করিনি, পেস্টিং ওরকম কিছু। আর স্যারের হাত এত ভালো, এবং আমার পেস্টিংটা কি পেস্ট দিয়ে করে, মানে টুথপেস্ট? ওটির পরে এত স্যালাইন, কত 10-15 বোতল স্যালাইন চালিয়েছে, মানে একটার পর একটা কিছু না কিছু চালিয়ে যাচ্ছে। আমার ব্যথা যদি তুমি জিজ্ঞাসা করো, ব্যথা শুধুমাত্র আমার এই হাতে চ্যানেল হয়েছিল, সেখানে ব্যথা হয়েছে। আমি পেটে কোনো রকম কোনো ব্যথা অনুভব করিনি, টাচউড। অ্যান্ড ওটির পরের দিন যেরকম সবাইকে হাঁটিয়ে দেয়, আমাকেও হাঁটিয়ে দিয়েছিল। অ্যান্ড ওটির পরেও আরেকখানা চ্যালেঞ্জ শুরু হয়েছিল। হ্যাঁ, নতুন স্ট্রাগল শুরু হলো যে ওকে নিয়ে কবে বাড়ি ফিরবো, ওর শরীর কেমন আছে। তার মধ্যে থেকে জানতে পারলাম যে ওর বিলিরুবিন হাই আছে, একটু হাই ছিল 11.2, তো ফটোথেরাপি চলেছিল, তারপর 12 ঘন্টা মতো চলেছিল, সেটাতেও টাচফুট সব ঠিকঠাক হয়ে গেছিল 12 ঘন্টায়। তারপরে ওর একটা আইভিও চলেছিল, যাতে ইনফেকশন, বিকজ ওয়াটার লিক হলে কি হয় জেনারেলি মায়েরও ইনফেকশন হওয়ার ভয় থাকে, বাচ্চারও হওয়ার থাকে। তো আমাকে অ্যাজিথ্রল বলে ওষুধটা দিচ্ছিল, যেটা আমরা গলা ব্যথা বা কাশি হলে খেয়ে থাকি। ওকে আইভিটা দিয়েছিল প্রিকশনারি মেজার হিসেবে। হ্যাঁ, আমাকে অ্যাজিথ্রল দিয়েছিল, একদম ডে 1 থেকে অ্যাজিথ্রল আমার চলছিল, যাতে আমার কোনো ইনফেকশন না হয়। এবার
আমি যখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কেন হলো, আমি কি কিছু করেছি বা আমার কোনো ভুলে হয়েছে, তখন ডাক্তারবাবু বলে এটা কারোরই ভুল না, না তোমার ভুল না আমার ভুল, এটা এটা দিস ইজ হাউ নেচার ওয়ার্কস, রাইট? আমরা যেমন বলি না যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো আমরা প্রেডিক্ট করার কেউই নেই যে কে কবে আসবে। তো ওর ভাগ্য নিয়ে এসেছে এবং 23শে জুনই ওর আসার কথা তো এসেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আস্তে আস্তে হসপিটালে যখন আমরা যেতাম স্কুবুতে বা যখন দেখতে যেতাম ওকে, তখন প্রচুর মাদের সাথে দেখা হতো, প্লাস যখন নার্সারিতে আমি ফিড করতে যেতাম তখনও প্রচুর মায়ের সাথে দেখা হতো যাদের বেবি প্রিটার্ম হয়েছে, কারো 32 উইকস, কারো 28 উইকস এরকমভাবে, এবং প্রত্যেকটা বেবি ইজ ডুইং ওয়েল, সবাই ভালো মতন সুন্দরভাবে বাবা মায়ের সাথে বাড়ি গেছে। তো এটাই আর কি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, বিকজ আমার সাথে আমি জানি তোমরা অনেকেই আছো যারা প্রেগনেন্ট, আমাকে তোমরা লিখতে যে দিদি আমার এই সময় যাচ্ছে ওই সময় যাচ্ছে, কেউ কেউ আমার সাথেই প্রেগনেন্ট ছিলে। তো আমি এইটুকুনি বলবো তোমরা সবাই খুব সাবধানে থেকো। আমি এইটুকুনি তোমাদের বলবো, সেটা হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি খুব পজিটিভ থাকবে, যে ঠাকুরকে বিশ্বাস করো বা যাকে বিশ্বাস করো, কোনো সেটা স্পিরিচুয়াল গুরু হতে পারে, যে মনে জোর দেয় তাকে সবসময় তার ধ্যান করবে এবং কখনো ভয় পাবে না। আর কোনো জিনিস যদি তোমার সাথে হচ্ছে না, মানে সঙ্গে সঙ্গে অ্যাক্ট করবে। আমরা অনেক সময় করি না, ঠিক আছে দেখি আর একটুখানি বসি, এরকম করো না। কোনো কমপ্লিকেশনস, হ্যাঁ কোনো কমপ্লিকেশনস বা কোনো শরীর খারাপ বা কিছু হলেই সঙ্গে সঙ্গে নিজের ডক্টরকে ফোন করো বা যাও ডক্টরের কাছে। কিছু না হলে তো ভালোই হলো, চেক আপ করে চলে এলে। আর গাড়ি ফাড়ি রাস্তায় বার করে রাখবে। হ্যাঁ, এটা আমরা করেছিলাম। আমাদের যেহেতু প্যাসেজে গাড়ি পরপর থাকে, সেই জন্য টিকলু 30 সপ্তাহর পর থেকেই গাড়িটাকে বাইরে রাখা শুরু করেছিল, যাতে কিছু অসুবিধা হলে রাত্রিবেলা ফট করে আমরা বেরোতে পারি। নিজের রিপোর্টসগুলো সমস্ত কিছু হাতের কাছে রাখবে এবং পজিটিভ থাকবে, ঠিক আছে? তো আর কি ভালো করে খাওয়া দাওয়া করো, যেগুলো খাওয়া উচিত, জল টল বেশি করে খাও। গরম গরম জিনিস খাবে না ডিউরিং প্রেগন্যান্সি। জল খাওয়া যাবে বেশি করে। হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সি গরম গরম জিনিস খেতে নেই, হালকা ঠান্ডা করে খেতে হয়, এইটা হচ্ছে ব্যাপার। আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদের নিশ্চয়ই পরের ব্লগে বলবো। আর আরও আফটার মানে গিভিং বার্থ নিজের কি করে কেয়ার করবে সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তখন অ্যাকচুয়ালি চাইনি তোমাদের সাথে এগুলো ডিসকাস করতে বা তোমাদের এগুলো জানাতে, বিকজ তোমাদের টেনশন দিতে চাইনি। ঠিক যেরকম আমাদের মাদেরকে বলিনি, রিলেটিভদের কাউকে বলিনি, আমি তোমাদেরকেও বলিনি। কিন্তু পরে আবার মনে হলো যে আমাদের দুজনেরই মনে হলো যে এটা একটা ইনফরমেটিভ ব্লগ হতে পারে, বিকজ আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমরা অনেকে অ্যাওয়্যার হতে পারো এবং এরকম কোনো সিচুয়েশন আসলে সেটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারবে। ভয় পেও না, কোনো কিছু এদিক থেকে ওদিক হলে কনসাল্ট ইওর ডক্টর। ইয়েস, কনসাল্ট ইওর ডক্টর। আর এতটাই আর কি, এতটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছিল বলে আমরা ছেলে কোলে বাড়ি ফিরতে পেরেছি দুজনে। এবং ব্যাস এইরকম ভালোবাসা আশীর্বাদই তোমরা আমাদেরকে করো, যাতে এইভাবে আমাদের দিন চলে যায়, আমাদের ছোট ল্যাভেন্ডার যেন সুস্থ থাকে, ভালো থাকে। অ্যান্ড এটাই, তোমরাও ভালো থেকো, আমরা ভালো থেকো। এতটাই। ইয়েস, আজকের ব্লগটা এতটাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা ঝকঝকে তকতকে সাইন ডেজ ব্লগ দিয়ে। ততক্ষণ লাভ ইউ অল, ল্যাভেন্ডার।